শাফিন লয়ারের কেবিনে বসে আছে। শাফিন অনু এবং তার ব্যাপারে বিস্তারিত সব খুলে বলে। লয়ার কাগজপত্র তৈরি ও সকল ফর্মালিটি পূরণ করতে 2 মাস সময় চায়। তারপর তারা কেবিন থেকে বেরিয়ে যায়। একটা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়। একটা শপিং মলে গিয়ে কিছু কেনাকাটার পর তারা যার যার বাড়ির দিকে রওনা দিল। বসার ঘরে পিনপতন নীরবতা। সবাই অনুর বিষয়টা ভাবছে। অনুর কথা মতে সে মাস্টার্সটা দেশের বাইরে করতে চায়, এতে শহর থেকে দূরেও থাকা হবে, আবার দেশে এসে ভালো পজিশনে কাজ করতে পারবে। কিন্তু তার বাবা মা তার সিদ্ধান্ত মানতে নারাজ। তারা অনুর এই অবস্থায় অনুকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিতে চাচ্ছে না। অনু একা হলেও কথা ছিল, তাছাড়া প্রেগন্যান্সির সময় বিভিন্ন সমস্যা হয় যা অনুর পড়ালেখাও ইফেক্ট করবে। আর এমনিতেও অনুকে তারা একা ছাড়তে চাচ্ছে না। কিন্তু অনুর কথাতেও যুক্তি আছে, তার কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না। আর সাদাত ও অনুর কথায় সায় দিয়েছে, তার মতে অনুর সিদ্ধান্ত সঠিক। তাই অনুর বাবা মা বাচ্চাটার কথা বলায় সাদাত তাদের বুঝিয়ে বলে, সাদাত, দেখো মামা মামি, আমি তোমাদের চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু তোমরা অনুর বাচ্চাটাকে তার দুর্বলতা কেন ভাবছ? বাচ্চাটাই হবে তার আসল শক্তি। আর বাইরে যাবার পর অনুর কথা তোমাদের ভাবতে হবে না, সব আমার উপর ছেড়ে দাও। অনুর দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। আমি আজই কিছু ভার্সিটিতে অ্যাপ্লাই করব, বাকি সব চিন্তা আমার। তোমরা শুধু অনুকে সাপোর্ট করবে। অনেক চেষ্টার পর অনুর বাবা মাকে রাজি করাতে পেরেছে সাদাত। অন্যদিকে অনুর টেনশন হচ্ছে, সাদত ভাই কি তার বাবা মাকে রাজি করাতে পারবে? অনেকক্ষণ যাবৎ সাদ তার সাথে খেলছে আর নানান ধরনের প্রশ্ন করছে বেবি ব্যাপারে। অনু তা হাসিমুখে উত্তর দিচ্ছে। সাদাত দরজার সামনে দাঁড়িয়ে অনু আর সাদের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, কি করে শাফিন অনুর মতো মায়াবতীকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারল? কই, সে তো পারল না তার প্রিয়তমার জায়গা অন্য কাউকে দিতে। হয়তো শাফিনের ভালোবাসাটা সত্য ছিল না, তাই তো সে অনুকে ছেড়ে দিল। কিন্তু অনুর ভালোবাসাটা সত্যি ছিল, তাই শত কষ্টের পরেও ভালোবাসা মানুষের ক্ষতি করতে দিল না। অনুর কথায় ধ্যান ভাঙল সাদাতের। অনু, কি হলো? সাদাত ভাই কি বলল? বাবা মা তারা কি মেনে নিয়েছে? আমাকে যেতে দেবে তো? সাদাত ভাবল একটু মজা নেওয়া যাক, তাই সে মন খারাপ করে বলল, সাদাত, না রে অনু, অনেক চেষ্টা করলাম তাদের বোঝানোর, কিন্তু তারা বুঝল না। তারা তোকে কিছুতেই একা ছাড়তে চাচ্ছে না। কিন্তু অনুমতি দিয়েই দিল। অনু প্রথমে কথাটা ধরতে না পেরে মন খারাপ করল। যখন বুঝতে পারল, সে তাড়াতাড়ি সাদাতের দিকে তাকালো। সাদাত মাথা নেড়ে হ্যাঁ বুঝলাম। অনুর খুশিতে চোখে জল এসে গেল আর সাদাতকে মারতে থাকল, তার সাথে মজা করার শাস্তি। সাদাত অনুর হাত ধরে তাকে থামাল। সাদাত, দেখ অনু, মামা মামিকে খুব কষ্টে আমি বুঝিয়েছি শুধুমাত্র তোর জন্য। আমি তোর ভালো থাকার সুস্থ থাকার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি। তাই তোকেও কথা দিতে হবে, আমাকে যথাযথ সাপোর্ট দিবি। কোনো কিছুতে হেয়ালি চলবে না, খাওয়া দাওয়া করবি, রেস্ট করবি। আর তোকে কিছু বই দিচ্ছি, সেগুলো এখন থেকে পড়া শুরু করে দিবি, কারণ অ্যাপ্লাইয়ের পরে তোকে এক্সাম দিতে হবে। এক্সামে ভালো রেজাল্ট করলে তবেই চান্স পাবি। আর আমাকে আরও কথা দিতে হবে, সব সময় তুই এখন যেমন আছিস তেমন থাকবি। আমার সব শর্তে রাজি তো? অনু, উফফেত বড় লেকচার। ওকে ওকে আমার বাপ, তোর সব কথা মেনে চলব, সবসময় হাসি খুশি থাকবো, ঠিকমতো খাবো, রেস্ট করব আর পড়ালেখা করব। এবার খুশি তো? সাদাত মুচকি হেসে হু। চল তোর বই নিয়ে আসি, আর ডাক্তার তারের কাছেও যেতে হবে, তাই না? আর সব থেকে বড় দায়িত্ব আমি তোকে দিল আমার প্রিন্সেসের খেয়াল রাখা। আমার প্রিন্সেসের সেবা যত্নে যদি কোনো ত্রুটি হয় তবে গিয়ে তোর কান ধরে দেশে নিয়ে আসব। অনু, তোকে কে বলেছে প্রিন্সেস হবে?
আমার তো একটা প্রিন্স চাই। ঠিক শফি আর কিছু বলল না অনু অন্যদিকে ঘুরে গেল। সাদাত কথা ঘুরানোর জন্য বলল, চল চল জলদি জলদি রেডি হ, তোদের তো আবার আটা ময়দা মাখতে সব সময় চলে যায়। প্রত্যুত্তরে অনু কিছু বলল না। 10 মিনিটের মধ্যে অনু আর সাদাত বেরিয়ে গেল বই কেনার উদ্দেশ্যে, তারপর সেখান থেকে হসপিটাল যাবে। ইরাকে কিছুদূর এগিয়ে দিয়ে শাফিন যেই রাস্তা পার হতে যাবে অমনি কিছুদূর হসপিটালে গেটের সামনে তাকিয়ে সে থমকে গেল। অনু একটা ছেলের সাথে বেশ হাসাহাসি করে হসপিটাল গেট থেকে বের হচ্ছে। ছেলেটাকে চিনতেও বেশি সময় লাগল না। শাফিনের ছেলেটা সাদাত, অনুর মামাতো ভাই। অনু আর সে খুব বেশি ফ্রেন্ডলি, তাই শাফিন সাদাতকে পছন্দ করত না। আর অনুকেও নিষেধ করে দিয়েছিল সাদাতের সাথে যোগাযোগ রাখতে। অনু একবাক্যে মেনে নিয়েছিল। তাহলে হঠাৎ কেন সে সাদাতের সাথে হসপিটালে এল? কোনো সমস্যা হয়নি তো অনুর? সে এগিয়ে গেল অনুর দিকে, কিন্তু তাদের কাছে পৌঁছার আগেই তারা একটি রিকশা নিয়ে চলে গেল। শাফিন কয়েকবার অনুর নাম ধরে পেছনে থেকে ডাক্তার লো, কিন্তু সে শুনতে পেল না। দেখতে দেখতেই শাফিনের দৃষ্টি থেকে চলে গেল তারা। বাইরে বের হওয়ার পর থেকেই অনু কিছুটা মনমরা হয়েছিল, তাই সাদাত তাকে নানা কথা বলে হাসানোর চেষ্টা করছিল। বিভিন্ন ধরনের কৌতুক বলছিল, হাসির ঘটনা বলছিল, আর সেগুলো শুনেই অনু খিলখিল করে হাসছিল। সাদাতের সাথে থাকলে কিছু সময়ের জন্য হলেও সে শাফিনের দেয়া কষ্টের কথা ভুলে যায় অনু। কিন্তু সে জানে এই হাসি মুখে পেছনে রয়েছে আরেকটা মুখ, যেখানে রয়েছে ভালোবাসার মানুষটাকে কাছে না পাওয়ার বেদনা। যে মানুষটার দুনিয়াতে কোনো অস্তিত্ব, তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। কিছু ভালোবাসা মনে হয় এমনই হয়, মানুষের অস্তিত্ব না থাকলেও তার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায়। ডাক্তার তারের সাথে দেখা করার পর ডাক্তার তাকে নানা ধরনের উপদেশ দেয় এবং বেশি বেশি ফলমূল ও সবজি খেতে বলে, আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে নিষেধ করে। এতে বেবির সমস্যা হতে পারে। আর কিছু মেডিসিন দিয়ে দেয় নিয়মিত খাবারের জন্য, আর প্রতি মাসে কমপক্ষে একবার করে চেকআপের জন্য পরামর্শ দেয়। হসপিটাল থেকে বের হবার পর অনুর বারবার মনে হচ্ছিল শাফিন হয়তো আশেপাশেই আছে। সে তার অস্তিত্ব বুঝতে পারে, কিন্তু কথাটা সাদাত ভাইকে বলার সাথে সাথেই সে তার ভুল ধারণা বলে চালিয়ে দেয়। তারপর একটা রিকশায় ডাক্তার দিয়ে তাতে উঠে পড়ে। রিকশায় ওঠার পরেও অনুর মনে হচ্ছিল শাফিন দূর থেকে তার নাম ধরে ডাক্তারছে। পরক্ষণেই আবার ভাবল শাফিন এখানে কোত্থেকে আসবে, তাও আবার এই সময়ে। এই সময় তো সে অফিসে থাকে, তাই সে মনের ভুল ভেবে আর তাকে নিয়ে মাথা ঘামানো না। কিন্তু সে যদি একবার পেছনে ফিরে দেখত তাহলে বুঝতে পারত কেউ একজন তার দিকে রাগ আর ভয় মিশ্রিত চোখে চোখে তাকিয়ে আছে। অনুকে বাসায় নামিয়ে দিয়ে সাদাতকে নিয়ে চলে গেল তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে। মিসেস রাবেয়া অনেক করে লাঞ্চ করে যেতে বলল, সে অন্য একদিন বলে চলে গেল। তিনি আর কথা বাড়াল না। অনু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়ল। আজ বেশ হাঁটাহাঁটি হয়েছে তার, তাই ক্লান্ত সে। শাফিন বাড়িতে পৌঁছানোর পর আর স্থির থাকতে পারছে না। তার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনু কি অসুস্থ? কি হয়েছে তার? সে হসপিটালে কেন গেল? আর কেনই বা সাদাতের সাথে এত হাসিখুশিভাবে কথা বলছিল? অনুকে সে যতটুকু চিনে, অনু খুবই ইমোশনাল মেয়ে, কোনো কিছু মনে আঘাত করলে তা সহজে ভুলে না। তাহলে কি অনু শাফিনের দেওয়া আঘাতগুলো ভুলে গেছে? সব ভুলে গিয়ে কি সে সাদাতের সাথে নতুনভাবে শুরু করতে চায়? কথাগুলো মনে হতেই সে আরও অস্থির হয়ে গেল। সে সারা ঘরময় পায়চারি করতে লাগল। অনুর উপরে তাহলে অন্য কেউ অধিকার খাটাবে? অনু অন্য কারো সংসার করবে?
সাফিনের মতো করে কি অনু অন্য কারো কেয়ার নেবে? অন্য কেউ অনুকে খাইয়ে দিবে? না, আর ভাবতে পারছে না সে। মাথার ভেতরে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। মাথার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। থাক না ভালো অনু অন্য কারো সাথে। এটাই তো সে চায়। সেও তো ইরার সাথে ভালো আছে, তাহলে অনু কেন ভালো থাকবে না? তারও তো ভালো থাকার অধিকার আছে। আর শফিন নিজেই তো তাকে দূরে সরিয়ে দিয়েছে। তাহলে এখন কেন অনুর জন্য তার মনে পড়ে? কথাগুলো মুখে বললেও মন মানতে নারাজ। মন বলছে অনু শুধুই তার। অনুর উপর অধিকার শুধুমাত্র শাফিনের আছে। অনুকে শুধু শাফিন উঠে পারবে। আনু শুধু শাফিনকে ভালোবাসবে, অন্য কাউকে না। এবার শাফিন ভাবছে সত্যিই কি সে ইরাকে ভালোবাসে, নাকি শুধুই মোহ? ইরার সাথে কেউ হেসে হেসে কথা বললে তো তার রাগ হয় না। ইরাকে অসুস্থ দেখলে তো তার চিন্তা হয় না। ইরার আনন্দে তো সে আনন্দিত হয় না। সে শুধু খুশি হওয়ার চেষ্টা করে। শাফিন ফোন বের করে গ্যালারি ওপেন করল। এখানেই বন্দী হয়ে আছে তার আর অনুর হাজারো স্মৃতি। হাতে হাত ধরে হাঁটা, রিকশায় চড়া, অনুর ফুচকা খাওয়ার ভঙ্গি, নদীর পাড়ে কাঁধে মাথা রেখে বসে থাকা, আরও নানা স্মৃতি আছে তাদের। একসময় এইসব জিনিসগুলো উপভোগ করত সে। অনুর চাওয়াগুলো বরাবরই খুব সাধারণ ছিল। নদীর পাড়ে হাঁটতে যাওয়া, ফুচকা খাওয়া, একসাথে বসে মুভি দেখা। মাঝে মাঝে অনুকে খাইয়ে দিত শাফিন। পাগলিটা যে তার হাতে খেতে খুব পছন্দ করে। খুশি করার জন্য একটা জবাই যথেষ্ট ছিল। অন্যদের মতো গোলাপ নয়, জবা তার প্রিয় ফুল ছিল। আর তার রাগ ভাঙানোর জন্য একটা আইসক্রিম। ইঁদুর খুব ভয় পেত সে। ইঁদুর দেখলেই চিৎকার করে বাড়ি মাথায় তুলে নিত। তাই মাঝে মাঝে সে ইঁদুরের ভয় দেখিয়ে অনুকে দিয়ে তার বাড়তি কাজ আদায় করে নিত। কথাগুলো ভেবে শাফিন হেসে উঠল। শাফিনের মনে হচ্ছে কত যুগ পার হয়ে গেছে সে অনুকে দেখে না। এরই মধ্যে ইরার ফোন আসে। শাফিন: হ্যালো ইরা, বল। ইরা: কি করছো তুমি? আর তোমার গলার আওয়াজ এমন লাগছে কেন? শাফিন: ও কিছু না, এমনি। বেশিক্ষণ শাওয়ারে ছিলাম তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি বলো, তোমার কি খবর, কি জন্য ফোন দিয়েছ? ইরা: আসল কথা তো বলতে ভুলেই গেলাম। আগামী সপ্তাহে আমার এক ফ্রেন্ডের বার্থডে। সেখানে আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ডরাও থাকবে। আমি তোমার কথা ওদের বলেছি। তাই তুমিও ইনভাইটেড। আমি চাচ্ছি তোমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করাতে। আর সেখানে আমাদের এঙ্গেজমেন্টের কথা বলবো বাবা মায়ের সাথে। শাফিন: ওহ আচ্ছা, ঠিক আছে, সময় আর প্লেস বলে দিও তাহলেই হবে। ইরা: মানে কি শাফিন? তুমি এক্সাইটেড না? আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। এনগেজমেন্টের কথা বলতে যাচ্ছি, আর তোমার মধ্যে সামান্যতম এক্সাইটমেন্ট নেই তো শুধু বলছো? লাইফ সিরিয়াসলি শফিন, তুমি জানো আমি কতটা এক্সাইটেড? শাফিন: সত্যি করে বলো তো, তুমি কি আমার নিয়ে সিরিয়াস তো? নাকি বউ যাওয়ার শোকে পাগল হয়ে গেছো? শফিন: আরে নাকি বলছো এইসব তুমি? আমি আসলে একটু নার্ভাস তো, তাই এমন করে বললাম। তুমি শুধু শুধু চিন্তা করছো। আচ্ছা বল, তোমার কি গিফট চাই পার্টির জন্য? শাফিন জানে কিভাবে ইরাকে শান্ত করতে হয়। গিফটের কথা শুনে ইরা শান্ত হল। তারপর তারা বার্থডে পার্টির প্ল্যানিং নিয়ে কিছু কথাবার্তা বলল। কথা শেষে শাফিন বলল, ইরা চলো না তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। ইরা:
কেন আমার বাবুটার বুঝি কষ্ট হচ্ছে আমাকে ছাড়া থাকতে? তুমি বললে আমি এখনই তোমার বাসায় চলে আসব। শাফিন, না, বিয়ের পরে তোমাকে একদম বৈধভাবে নিজের করে পেতে চাই। অবৈধভাবে আর না। বিয়ের পর একেবারে বেঁধে ফেলবো আর বাবার বাড়ি যাওয়া চলবে না। শফিউলের কথা শুনে ইরা লজ্জা পেয়ে ফোন রেখে দিল। এভাবেই চলছিল শাফিন আর অনুর দিনগুলো। শাফিনের দিন যায় অফিস আর ইরাকে নিয়ে, আর রাতগুলো নির্ঘুম অনুর ভাবনা নিয়ে। অন্যদিকে অনুর দিনগুলো যাচ্ছে তার পরিবার, পড়ালেখা আর তার ভেতরে থাকা ছোট্ট প্রাণটাকে নিয়ে। অনুদের বাসা থেকে বেরিয়ে সেদিন সন্ধ্যায় কানাডার বিভিন্ন ভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করে সাদাত। কারণ কানাডার সাদাতের বড় চাচা ফুল ফ্যামিলি নিয়ে থাকেন। সেখানেই বিজনেস তার। অনু সেখানে গেলে সে নিশ্চিন্ত থাকতে পারবে, কারণ তার বড় চাচা চাচি খুবই অমায়িক লোক। আমাদের একটা মেয়েও আছে, আর তারা অনুকেও নিজের মেয়ের মতো দেখবে, খেয়াল রাখবে, এটা তার বিশ্বাস। তাছাড়া সে তাদের সাথে কথা বলেছেন এবং তারা তাকে আশ্বাস দিয়েছে অনুর সম্পূর্ণ খেয়াল রাখার। আর অনুর খোঁজখবরও তাদের কাছ থেকে সহজে পাওয়া যাবে। দেখতে দেখতে অনুর এক্সামের রেজাল্ট দিয়ে দিল। বিবিএর রেজাল্টে পয়েন্ট ভালো থাকায় আর এক্সাম ভালো দেয়ায় সে 3টি ভার্সিটিতে টিকল। এই কয়দিন অনু দিনরাত এক করে শুধু পড়েছে, আর তার ফলও সে পেয়েছে। তার বাবা মা এবং সাদাত ভাই তাকে সাপোর্ট করেছেন। যেসব বিষয়গুলো জটিল ছিল তা নিমিষেই সাতত ভাই সমাধান করে দিয়েছেন। সাদাতের চাচ্চুর বাসা থেকে কিছুদূর যে ভার্সিটি আছে সেখানেই অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে মেইলের মাধ্যমে, এবং তারা সকল আনুষ্ঠানিক নিয়মকানুন জানিয়ে দেয়। ভিসার ও অন্যান্য কাগজপত্র তৈরির জন্য 1 মাস থেকে 2 মাস সময় লাগতে পারে বলে জানান হয়। এর মধ্যে অনু আর সাদাত ব্যস্ত হয়ে যায় সকল কাগজপত্র, পাসপোর্ট সহ সবকিছুর ব্যবস্থা করার জন্য। এভাবেই অনুর দিনগুলো কাটেতে থাকে। দেখতে দেখতে ইরার ফ্রেন্ডের বার্থডে পার্টির দিন এসে পড়ে। সেদিনের রাগ ভাঙানোর ভর্তুকি হিসেবে ইরাকে নীল রঙের দামি গাউন কিনে দিতে হয়, যেটা সে আজ পরবে। আর শাফিনের ড্রেসকোড নীল স্যুট প্যান্ট ও ব্ল্যাক শু সেট করে দেয় ইরা। সকাল থেকেই ফোনে শাফিনকে এটা সেটা বলে যাচ্ছে ইরা, কিন্তু শাফিন তা কানে নিচ্ছে না, সেটা সে বেশ ভালোই বুঝতে পারছে। শুধু হুহা আর নাতে উত্তর দিচ্ছে সে কয়েকদিন ধরে শাফিনকে লক্ষ্য করছে। আগের মতো সেই দুষ্ট প্রাণোচ্ছল ছেলেটা আর নেই, সে যাকে দেখে ইরা প্রেমে পড়েছিল। চেহারাও কেমন যেন মিলিয়ে গেছে, চোখ দেখে মনে হয় কত রাত ঘুমায় না সে। কথাবার্তাও কম বলে। আগের মতো ঘুরতে বের হয় না অফিস টাইম, এরপর ডিনারে যায় না। কিছু বললেই বিয়ের কথা বলে। তাই ইরা ও কথা বাড়ায় না। এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না সে। আগে লাইফটাকে এনজয় করতে চায়। সে জানে বিয়ে করলেই বাধা পড়ে যাবে। ইরা ফোনটা রেখে এইসব ভাবতে থাকে। ইরার সাথে কথা বলে যেই শাফিন ফোনটা রাখতে যাবে তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখল তার মা দাঁড়িয়ে আছে। এই কয়দিনে সে তার কথা ভুলেই গিয়েছিল। আনু থাকতে তার সাথে নিয়মিত কথা বলতো, নিজের জন্য না হলেও অনুর জন্য। মিসেস রাহেলা অনু পছন্দ করেন না বিধায় অনুর সাথে ঠিকভাবে কথা বলতেন না। তাই শাফিনকে দিয়ে কথা বলাত। অনুর কথা অনুযায়ী এখানে এক কাজে 2 কাজ হতো। খোঁজ খবরও নেয়া হলো, আবার মা ছেলের সম্পর্ক ভালো হলো। এ বিষয়টি মিসেস রাহেলা ঠিক বুঝতেন, কিন্তু কখনো কিছু বলেনি। আচ্ছা মা, অনুর কথা জিজ্ঞেস করলে তাকে কি জবাব দিবে? পরক্ষণেই ভাবল মা তো অনুকে পছন্দ করেন না, তাই বেশি সমস্যা হবে না। পরে না হয় একসময় ইরার সাথে দেখা করিয়ে দেবে।
ছেলেকে দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে মিসেস রাহেলা ভ্রু কুঁচকাল। রাহেলা, ঘরে ঢুকতে দিবি নাকি আবার চলে যাব? মায়ের কথায় সাফিনের ধ্যান ভাঙল। সে দরজার সামনে থেকে সরে দাঁড়াল। ঘরে ঢুকার সাথে সাথে মিসেস রাহেলার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি হাল ঘরের? জিনিসপত্র এখানে সেখানে ছড়ানো ছিটানো, সারা ঘরে সিগারেটের ছাই আর ময়লা পড়ে আছে। চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, বাসি খাবার দিয়ে ডাক্তার নিং রুম ভরা। সেখানে মাছি ভনভন করছে। তারপর সে কোনোরকম ব্যাগ রেখে সাফিনের ঘরে গেল। এখানেও একই অবস্থা, কাপড়চোপড় সারা ঘর ছিটিয়ে রাখা, সিগারেটের ছাই ফেলা আলমারি আর কাবার্ডের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এবার সে সামনের দিকে তাকানো। সাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাহেলা, ঘরের এক কি অবস্থা সাফিন? যেন কয়েক বছর ধরে ঘরটা খালি পড়ে আছে। তুই এইসব ছাইপাশ কবে থেকে খাওয়া শুরু করেছিস? আর অনু কই, তার মা কি সুস্থ হয়নি? প্রায় 20 দিন যাবৎ তুই আমাকে ফোনও দিচ্ছিস না। ফোন দিল, ফোন ধরিস না, কথা বলিস না, কি হয়েছে তোর? আর চেহারার এই অবস্থা কেন? মায়ের একের পর একে প্রশ্ন শুনে সাফিন থতমত খেয়ে গেল। সাফিন, আসলে মা, ব্যস্ত ছিলাম, ফোন দিতে পারিনি। আর ফোনের দিকে তো খেয়াল করিনি কখন ফোন দিয়েছ। আর চেহারা তো ঠিকই আছে। আর ঘর গোছানোর কেউ ছিল না তো, তাই এই অবস্থা। তুমি তো জানাই আমি কতটা অগোছালো। হতাশ কার কণ্ঠে উত্তর দিল সাফিন। রেহালা, সাফিন, কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? অনুর সাথে কি কিছু হয়েছে? আর তুই যে কতটা অগোছালো তা তো আমি জানি, তাই অনুকে রেখে নিশ্চিন্তে গিয়েছিলাম, কিন্তু এ কি হাল করে রেখেছিস তোর? আর অনুই বা কোথায়? আমি কয়েকবার ওর নাম্বারে ফোন দিয়েছি, তুই ফোন ধরছিলি না দেখে, কিন্তু প্রত্যেকবার নাম্বার বন্ধ পেয়েছি। সাফিন, অনু নেই, মা চলে গেছে। রেহালা, চলে গেছে মানে? ঝগড়া হয়েছে তোদের? ঝগড়া করে চলে যাওয়ার মতো মেয়ে তো অনু না। আর ঝগড়া করলেই চলে যেতে হবে কেন? ঝগড়া তো সব স্বামী স্ত্রীর মধ্যে হয়। সত্যি করে বল বাবু, অনু কোথায়? আর তুই কি বলেছিস অনুকে যে মেয়েটা রাগ করে চলে গেল? কদিন হয়েছে সে গেছে? সাফিন ছোট্ট করে উত্তর দিল, প্রায় 3 সপ্তাহ। কথাটা শুনে রেহালা আঁতকে উঠল। যে ছেলের অনুকে ছাড়া একদিন থাকতে পারে না, সে ছেলে আজকে প্রায় 3 সপ্তাহ ধরে একা থাকছে, তাই তো চেহারার এই অবস্থা। অনু মেয়েটার উপর রাগ হচ্ছে তার। সবকিছু জেনে বুঝে সে তার ছেলের সাথে এমন করতে পারল? এবার আসলে বেশ করে কয়েকটা কথা শুনিয়ে দেবে সে। সাহেলা সামনাসামনি যতই কথা বলুক না কেন, মনে মনে অনুকে খুব ভালোবাসে। সে জানে তার ছেলে এবং সংসারের জন্য অনু ঠিক আছে, কিন্তু আদর করলে যদি মাথায় উঠে যায়, তাই সে সব সময় টাইট দিয়ে রাখে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। কিন্তু এবারের অনুরটা কাজটা সাহেলার পছন্দ হয়নি। যত রাগ থাকুক না কেন, তার ছেলেকে একা রেখে চলে যাবে, এটা কেমন কথা? সাহেলা, ফোন দে ওকে, আমি কথা বলবো ওর সাথে। আর বল রেডি হয়ে থাকতে, কালকে আমি আনতে যাচ্ছি ওকে। তারপর দুজনের কথা শুনে বিচার করব। ফোন নেই, মা বাসায় রেখে গেছে। সে আর আসবে না আমার কাছে, আমি নিজে তাকে তাড়িয়ে দিয়েছি। সাহেলা, তাড়িয়ে দিয়েছিস মানে? সাফিন, তাড়িয়ে দিয়েছি মানে তাড়িয়ে দিয়েছি, ভালোবাসি না আমি ওকে। ওকে আর ভালো লাগে না আমার, আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। তাই তাকে তাড়িয়ে দিয়েছি, খুব জলদি আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর তুমি এত ব্যস্ত হচ্ছ কেন ওর জন্য? তুমি তো তাকে দুচোখে দেখতে পারো না, তোমার তো খুশি হওয়ার কথা। ঘর থেকে একটা আপদ বিদায় হয়েছে। ঘরে আর কোনো অশান্তি হবে না। তুমি তো এটাই চাইছিলে।
সাহেলা সাহেলা এসব কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেল। কি বলছে তার ছেলে সে অনুকে ভালোবাসে না? কথাটা বলার সময় ও তো তাই চোখ টলমল করছিল, তার জন্য ভালোবাসা দেখতে পারছিল, সে শুধু মুখ দিয়ে অস্বীকার করছে। আমাকে সব খুলে বল শাফিন, কি হয়েছিল? কেন এসব কথা বলছিস বাবু? তারপর শাফিন শুরু থেকে সব খুলে বলে, শুধু ইরাকে তার সাথে দেখে ফেলায় কথাটা কৌশলে এড়িয়ে যায়। ছেলের মুখে এসব কথা শুনে সাহেলা নিজেকে ঠিক রাখতে পারল না, সে কষে একটা চড় লাগিয়ে দিল শাফিনের গালে। সাহেলা, তুই আমার ছেলে ভাবতেও গা ঘিন ঘিন করছে আমার। ছি ছি, আমি এমন ছেলে জন্ম দিয়েছি যে কিনা একটা মেয়ের জীবন নিয়ে খেলা করছে। না, আর এক মুহূর্ত না এখানে। এখনই চলে যাব। শুধু যাওয়ার আগে একটা কথা বলবো, খুব বড় ভুল করছিস তুই। একদিন পস্তাবি, খুব করে পস্তাবি। মুখে ভালোবাসি না বললেও আমি স্পষ্ট তোর চোখে ভালোবাসা দেখতে পাচ্ছি। তুই এই মুহূর্তে অন্ধ হয়ে গেছিস। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তুই চিনতে পারছিস না। মোহকে ভালোবাসা ভেবে আঁকড়ে ধরতে চাচ্ছিস আর ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছিস। চিন্তা করিস না, তোর পস্তানোর দিন বেশি দূরে নেই। যখন সব মোহ কেটে যাবে, কাউকে পাবি না বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য। সেদিন আমি তোকে ফিরিয়ে দেব না। বেশি কষ্ট হলে আমার কাছে চলে আসবি। আসি। শাফিন, মা, তুমি এই প্রথম আমার গায়ে হাত তুললে। হয়তো তোমার কথাগুলো ঠিক। আমি একটা মেয়ের জীবন নষ্ট করেছি, কিন্তু আমি সত্যিই ইরাকে ভালোবাসি, অনুকে না। ভালোবাসাহীন সম্পর্কে শুধু শুধু নিজেকে আটকে রাখার কোনো মানেই হয় না, তাই তাকে মুক্ত করতে চাইছি। আর তুমি কোথাও যাবে না। আমি একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। আর না, তুমি একবার ইরার সাথে কথা বল। তুমি দেখো, ও একদম আমার জন্য পারফেক্ট অনু না। তুমি একবার কথা বললেই বুঝতে পারবে, প্লিজ মা। ছেলের এমন অবস্থা দেখে সোহেল আর কিছু বলবো না, শুধু মনে মনে আফসোস করতে লাগলো তার ছেলের পরিণতির কথা ভেবে। তারপর কোনো কথা না শুনেই বাসা ত্যাগ করল। সে জানে তার ছেলে তার ভুল বুঝতে পেরে খুব জলদি আসবে তার কাছে অনুকে ফিরিয়ে আনতে। কিন্তু তখন হয়তো খুব দেরি হয়ে যাবে। সে অনুকে হাড়ে হাড়ে চেনে। এত কিছুর পর অনু তার কাছে কখনোই ফিরবে না। ঘণ্টাখানেক পর আবার কলিং বেল বেজে উঠল। শাফিন দরজা খুলে দেখে ইরা একটা মোটামুটি বয়সের মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ভিতরে ঢুকল, আর মহিলাটিকে ইরা ঘর পরিষ্কারের কাজে লাগিয়ে দিল। শাফিন দেখল ইরা তার দেওয়া গাউনটা পরেছে, মুখে ভারী মেকআপ আর চুলগুলো ছেড়ে দেওয়া। কড়া পারফিউমের স্মেল আসছে শরীর থেকে। নিজের বিষণ্ণ মনকে শান্ত করার জন্য সে তাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু তার আগেই ইরা তাকে সরিয়ে দিল। সে পরিপাটি হয়ে এসেছে, এখন শাফিনের সাথে জড়াজড়ি করলে সব নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে মেকওভার করেছে, ফ্রেন্ডদের কাছ থেকে প্রশংসা না শুনেই তা নষ্ট করতে চায় না সে। তোই তাকে ঠেলে ওয়াশরুমে পাঠালো গোসলের জন্য। তারপর শাফিনের জন্য আনা কাপড়গুলো বের করে রাখল। 10 মিনিটের মাথায় শাফিন গোসল করে শুধুমাত্র একটা টাওয়াল পরে বের হল। চুল থেকে পানি পড়ছে, ফর্সা গায়ে বিন্দু বিন্দু পানিগুলো মুক্তার মতো ছড়িয়ে আছে। ইরার ইচ্ছে করছে শাফিনকে খেয়ে ফেলতে। ছেলেটা এত সুন্দর কেন? চোখ দুটো দেখলে ডুব দিতে ইচ্ছে করে, আর ঠোঁটটা তো একদম মেয়েদের মতো। মেকআপ নষ্ট হওয়ার ভয় আর কিছু করল না, শুধু হালকাভাবে শাফিনের ঠোঁটে ঠোঁট লাগাল। তারপর তাকে রেডি হতে পাঠিয়ে দিল। শাফিন রেডি হয়ে বের হল, তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করতে লাগল। ইরার তো বেহুশ হবার দশা। শাফিনকে নীল শুটে অসম্ভব সুন্দর লাগছিল।
সাফিনা মনে মনে ভাবল নীল অনুর পছন্দের রং ছিল। যখনই সাফিনের জন্য কাপড় কিনত তার নীল রঙের কিছু না কিছু থাকতই। সাফিনের ফর্সা গায়ে নীল রংটা মানাতো বেশ। রাত 9টার সময় তারা বের হল পার্টির উদ্দেশ্যে। প্রায় 9:30টার দিকে তারা রুমে পৌঁছাল। হলরুমে পৌঁছেই এরা দৌড়ে গিয়ে একটা ছেলেকে টাইটভাবে হাগ করল। ছেলেটাও তাকে বিশ্রীভাবে জড়িয়ে ধরল, যেটা সাফিনের মোটেও ভালো লাগল না। ইরার ডাক্তার সাফিন সেদিকে এগিয়ে গেল। সে তাকে পরিচয় করিয়ে দিল অন্য পাশে থাকা ব্যক্তির সাথে। ইরা, সাফিন, মিট মাই ফ্রেন্ড আয়াজ। আয়াজ সাফিনের হাতে হাত রেখে আয়াজের দিকে তাকিয়ে মুচকি হেসে, হি ইজ মাই ফিয়ান্সে সাফিন। ইজন্ট হি সো হ্যান্ডসাম অ্যান্ড গুড লুকিং? আয়াজ বাঁকা হেসে সাফিনের সাথে হাত মিলাল, তারপর ইরাকে বলল, আয়াজ, ইয়াহ, তোমাদের দেখে যে কেউ বলবে মেড ফর ইচ আদার। হি ইজ এ চার্মিং গাই এন্ড ডিভোর্সি অলসো। সরি টু সে, বাট সত্যিটাই বললাম। আয়াজের কথা শুনে ইরার মুখের হাসি মিলিয়ে গেল আর সাফিন চরম অপমানিত বোধ করল। সে ইরার দিকে তাকিয়ে তোমরা কথা বলো, আমি আসছি বলে চলে গেল বার সাইডে। এ কথাটা কি ওর সামনে বলা খুব প্রয়োজন ছিল? আয়াজ, আমি তো জেনে শুনেই ওর সাথে সম্পর্কে জড়িয়েছি, তাহলে কেন অপমান করলি? তুই জানিস ও কতটা হার্ট হয়েছে? আয়াজ বাঁকা হেসে ইরাকে বলল, কুল বেবি কুল, যা সত্যি তাই বলছিলাম। সে কষ্ট পাবে জানলে বলতাম না, কিন্তু একটা কথা ভেবে দেখো, ওর আগে বিয়েটাও ছিল প্রেমের বিয়ে, সেখানে 2 বছর রিলেশনের পর বিয়ে করল, আর বিয়ের 2 বছর এই ভালোবাসার সব শেষ হয়ে গেল। আর তোদের রিলেশনে বয়স মাত্র 2 মাস, তোকে যে সে 2 মাস ইউজ করে তার প্রথম স্ত্রীর মতো ফেলে দেবে না, তার কি ভরসা আছে? বলেই সে চলে গেল। অন্যদিকে তার কাজ যতটুকু ছিল সে করে ফেলেছে, বাকিটা ইরা নিজেই করবে। আয়তের কথাগুলো শুনে ইরা ভাবনায় পড়ে গেল। আয়াজের কথাগুলো ফেলে দেওয়ার মতন নয়। যেখানে 2 বছরের ভালোবাসা টিকল 2 বছর, তাহলে তাদের 2 মাসে ভালোবাসা আর কদিনই বা টিকবে? সে অনুর গায়ে হাত তুলতে 2 মিনিট ভাবল না, এমনকি ভরসা আছে কদিন পর তারা একই অবস্থা হবে না। তার সাফিনের সাথে কি আগানো উচিত, নাকি সে বেশি ভাবছে? সাফিন খুব ভালো ছেলে, অনু তার যোগ্য ছিল না, তাই সে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু ইরার তো সব যোগ্যতা আছে, তাহলে তাকে কেন ছাড়বে ভেবেই আয়াজের বলা কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলল। তারপর সাফিনের খোঁজে বেরিয়ে পড়ল। অনুর বাইরে যাওয়ার জন্য কাগজপত্র সম্পূর্ণ রেডি, শুধু ভিসা আসার অপেক্ষায় আছে। সেটাও 15-20 দিনের মধ্যে পৌঁছে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাই সে বাকি দিনগুলো তার বাবা মার সাথে কাটাচ্ছে। বাবার কাছে ছোট বাচ্চাদের মতো চকলেটের আইসক্রিমের আবদার করে, মায়ের কাছে বিভিন্ন রান্নার আবদার করে, যদিও কিছু ভালো মতো খেতে পারে না। খাওয়ার সাথে সাথে গড়গড় করে বমি করে দেয়। কিন্তু অন্যদের মতো অনুর প্রেগন্যান্সিতে অত সমস্যা হয় না, শুধু মাঝে মাঝেই বমি হয়। তেল দিয়ে দেয়া ঘুমানোর সময় বিলি কেটে দেয়া তার নিত্যদিনের আবদার। প্রতিদিন সকাল বিকাল বাবার সাথে হাঁটতে যায় আর নানান বিষয় নিয়ে গল্প করে। মাঝামাঝে সাদাত ভাই সাদকে নিয়ে আসে, আর ডাক্তার দেয়, গল্প করে আর বাচ্চাদের মতো অনুকে এটা সেটা বুঝায়। অনু ও অবুঝ বাচ্চার মতো শুধু হুম হা করে মাথা নাড়ে। আর তাদের এসব কাণ্ড দেখে অনুর বাবা মা মিটিমিটি হাসে। অনুর মা মনে মনে ভাবে, ইস, যদি ছেলে মেয়ে দুটোকে একসাথে করে দেওয়া যেত সারা জীবনের জন্য, তাহলে হয়তো তারা সবসময় এমন হাসি খুশি থাকত। কিন্তু সে জানে অনু কখনোই তার কথা শুনবে না, কারণ ছোটবেলা থেকেই অনু সাদাতকে বেস্ট ফ্রেন্ডের মতো ভাবে, আর সাদাত তো বিয়ে করবে না, সে তার স্ত্রীকে এখনও ভালোবাসে। ভাবতেই একটা চাপা নিঃশ্বাস ছাড়ল।
হঠাৎ তার হাতে ফোনটি কেঁপে উঠল। স্ক্রিনে নম্বর দেখে রাবেয়া অবাক হয়ে গেল। এটা অনুর শাশুড়ির নম্বর। মাঝে মাঝেই কথা হতো তাদের। মহিলা বেশি কথা বলতে চাইতেন না, কিন্তু তার কথা শুনে বোঝা যেত সে অনুর যথেষ্ট খেয়াল রাখে। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর মিসেস রেহানা প্রায়ই তার খবর নিতেন। ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আবার ফোনটা বেজে উঠল। সে কাঁপা কাঁপা হাতে রিসিভ করল। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো কিছু কথা। রাহেলা, আসসালামুয়ালাইকুম আপা, কেমন আছেন? আপনার শরীরটা এখন কেমন? কথাগুলো বেশ মিনমিন করে বলল রাহেলা। কেমন আছেন কথাটা জিজ্ঞেস করতেও কেমন যেন সংকোচ হচ্ছে তার। কিন্তু তোর অনুর সাথে কিছু কথা বলতে হবে। তার তো ফোন বন্ধ, তাই তার মার কাছে ফোন করা। সে খবর পেয়েছে অনু তার মায়ের কাছেই আছে। রাবেয়া সালামের উত্তর নিল। রাবেয়া, ওয়ালাইকুম আসসালাম আপা। আপনার ছেলে আমাদের যেমন রেখেছেন ঠিক তার থেকেও ভালোই আছি। একটা মেয়ের এই অবস্থায় যখন তার স্বামী তাকে ছেড়ে দেয়, তারপর তার বাবা মা যতটুকু ভালো থাকার কথা তার থেকে অনেক ভালো আছি। আর কিছু শুনতে চান? কী জন্য ফোন করেছেন কিছু বলার থাকলে বলতে পারেন। রাহেলা, এই অবস্থায় বলতে কি হয়েছে? অনুর কি কোনো সমস্যা? আমাকে বলতে পারেন। আমি কালই ওদের ব্যাপারে জানলাম। বিশ্বাস করুন, আমি ওর সাথে যতই কঠোর হই না কেন, আমি মন থেকে অনুকে খুব ভালোবাসি। আমি জানি ও কতটা লক্ষ্মী মেয়ে। কিন্তু আমার ছেলে যে হীরাকে কাজ ভেবে ফেলে দিবে তা আমি জানতাম না। আমি নিজেও ওর বাসা থেকে চলে এসেছি। আমার নিজেরই ঘৃণা হচ্ছে ওর উপর। আমি আমার ছেলের সাফাই গাইতে ফোন দেইনি। আমি অনুর সাথে কিছু কথা বলতে চাই। অনুকে কি ফোনটা কিছুক্ষণের জন্য দেওয়া যাবে? আমি কিছু কথা বলেই রেখে দেব। রাবেয়া, দেখুন, আমার মেয়েটা সবেমাত্র এইসব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছে। নিজেকে তৈরি করার জন্য শক্ত হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি যদি এই সময় কোনো রকম কথা বলে পুরনো ঘা খুঁটিয়ে তোলেন তাহলে ও ভেঙে পড়বে। আমি চাই না এমন কিছু হোক। তারপর রাবেয়া তাকে অনুর সিদ্ধান্তের ব্যাপারে খুলে বলে। রাবেয়া কথাগুলো শুনে খুশি হয়। রাহেলা, আপনি চিন্তা করবেন না আপা, আমি এমন কিছুই বলবো না যা ওর ভবিষ্যতে নষ্ট করবে। আমি এমন কিছু কথা বলবো যাতে সে আরো শক্ত হয়ে উঠতে পারে। আমি অনুর আরেকটা মা হয়ে তার সাথে কথা বলবো, আর মায়েরা কখনোই সন্তানের খারাপ চাইবে না। আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন। রাহেলার কথাগুলো রাবেয়ার ভালো লাগলো, তাই সে ডাক্তার নিন রুমে গিয়ে অনুকে ফোনটা দিয়ে বলল, কথা বল। অনু জিজ্ঞেস করল, কে মা? রাবেয়া কিছু বললেন না। সে রুম ত্যাগ করল। অনু ফোন হাতে নিয়ে নিল। অনু, আসসালামুয়ালাইকুম, কে বলছেন? রাহেলার খুব আফসোস হল। অনুর মতো একটি মিষ্টি মেয়ে তার দরকার ছিল। তার বড় ছেলের বউ ও ভালো, কিন্তু একটু কথা বেশি বলে মেয়েটা। তার তুলনায় অনু বেশ শান্তশিষ্ট। কি মিষ্টিত করে কথা বলে, মিষ্টি করে সালাম দেয়। আর মেয়েটার সাথে তার ছেলে এমন করল। সে নিজেও তো কম করেনি। যখন তখন মেয়েটাকে যাতা শুনিয়ে দিয়েছে। রাহেলা, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করব না কেমন আছিস, শুধু এতটুকুই বলবো, নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন কেউ তোর দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে। সবার কথা উচিত জবাব দিতে শেখ। অন্যের উপর এতই নির্ভরশীল হোস না যে নিজেকেই ভুলে যাস। সবাইকে বুঝিয়ে দে কে কার কতটা যোগ্য। আর সব সময় মনে রাখবি তোর এই মা সব সময় তোর পাশে আছে। কথাগুলো বলতে বলতেই রাহেলার গলা ধরে এল। অন্যদিকে অনু নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। যে মহিলা তার সাথে ভালোভাবে কথা বলতো না, উঠতে বসতে কথা শোনাত, সে তাকে তার ছেলের বিরুদ্ধে সাপোর্ট করছে।
অনু সবসময় জানত তার শাশুড়ি মা সামনাসামনি যতই কঠোর হোক না কেন আড়ালে ঠিকই অনুকে ভালোবাসত। প্রতিবেলায় খাবার খেতে বসে খোঁজ নেয়া অনু খেয়েছে কিনা, বাইরে গেলে সাবধানে থেকো বলে যাওয়া, অনু অসুস্থ হলে কারণে অকারণে রুমে যাওয়া, মাঝে মাঝে তাকে শাসন করা সবকিছুর মধ্যেই অনু ভালোবাসা দেখতে পেত। তাই তো সে কখনো তার শাশুড়ির সাথে উঁচু বাক্যে কথা বলেননি। শায়লা আবার বলতে শুরু করল, শাহেলা, অনু মা আমার, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কথা শুনেছি, কিন্তু বিশ্বাস কর একটাও মন থেকে বলিনি। তুই আমার মেয়ের মতো যে কোনো সিদ্ধান্ত আমাকে তুই পাশে পাবি। আজ থেকে তুই আমার মেয়ে আর তোর দুটো মা। আর যার দুটো মা আছে তার আবার কিসের চিন্তা? অনু আমি জানি তুই কান্না করছিস, চুপ কর আর এক ফোঁটা জল যেন তোর চোখ থেকে না পড়ে। যারা তোর এই কষ্টের জন্য দায়ী তাদের উচিত শিক্ষা দিতে হবে, তার জন্য তোকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আর পারলে ওইসব আচরণের জন্য তোর এই মাকে ক্ষমা করে দিস। এবার অনু বলল, ছি ছি, এসব কি বলছেন? আমি কখনোই এগুলো মনে নেই, আমি জানতাম আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। মেয়ে বলেছেন, তাহলে আবার মেয়ের কাছে বারবার মাফ কেন চাইছেন? মায়েরা কি মেয়েদের শাসন করে না? মাফ চেয়ে আমাকে ছোট করবেন না মা, দোয়া করবেন আমাদেরকে, আমি আর আমার সন্তান যেন সবকিছু উপেক্ষা করে এগিয়ে চলতে পারি। সন্তানের কথা শুনে রাহেলার মাথায় যেন বাজ পড়ল। রাহেলা, সন্তান মানে কি অনু? অনু তুই কি প্রেগনেন্ট? অনু প্রশ্নের উত্তর দেয় না। রাহেলা বলল, শাফিন কি জানে এই খবর? অনু, না জানানোর জন্যই তো গিয়েছিলাম, তার আগেই এসব হয়ে গেল। রাহেলা, তোমার জানানো উচিত ছিল। তাহলে হয়তো শাফিনের মনটা ঘুরে যেত, হয়তো ওই মেয়েকে ছেড়ে যেত তোমাদের ভবিষ্যতের সন্তানের কথা ভেবে। অনু সামান্য হাসল। অনু, না মা, এমনটা হতো না। যেখানেই আমার ভালোবাসার অস্বীকৃতি জানিয়েছে সেখানে বাচ্চাটাকে মানত না, আর বাচ্চাটার কথা ভেবে সংসার করলেও সেখানে ভালোবাসা থাকত না। সেটা হতো দয়ার সংসার। আর আমি এতই ফেলনা হয়ে যাইনি যে আমাকে ওর মতো দুশ্চরিত্রের সাথে সংসার করতে হবে। আর আমি আমার সন্তানের জন্য চরিত্রহীন বাবা চাই না। রাহেলা, ঠিক বলেছ অনু, কিন্তু আমার মনে হয় শাফিনকে তার বাবা হওয়ার কথাটা বলা উচিত, তাও তো অধিকার আছে। বাকিটা তোমার যা ভালো মনে হয়। আমি সব সময় তোমার সাথে আছি। আমার সাথে যোগাযোগ রেখো, মাঝে মাঝে এই মাটার খবর নিও। আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানিও। আজ তাহলে রাখি, মাঝে মাঝে ফোন দিব। শাশুড়ির সাথে কথা বলে অনু বারান্দায় গেল। অনু জানত তার শাশুড়ি তাকে ভালোবাসে, সে তার চোখে তার জন্য মায়া দেখেছে, ভালোবাসা দেখেছে। এই মায়া ভালোবাসা তো সে শাফিনের চোখেও দেখেছিল, তাহলে সেখানে বলল সে কেন বলল তাকে ভালোবাসে না? তাহলে কি অনু মানুষের চোখ পড়তে জানে না? শাফিনকে পাওয়া গেল বার সাইডে একটা লোকের সাথে কথা বলছে। কথা বলছো বললে ভুল হবে, কোনো অনুরোধ করছে, লোকটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ইরা তাদের সামনে গেল, সে শুনতে পেল শাফিন বলছে, প্লিজ ভাইয়া, অন্তত তুই তো আমাকে বোঝো, প্লিজ ভাই, অন্তত সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি কিভাবে থাকব? লোকটি বলছে, তোকে আমার নিজের ভাই বলতেও ঘৃণা হচ্ছে, তোকে আমি ভালো জানতাম। মনে মনে সবসময় তোকে নিয়ে আমি গর্ব করতাম, তুই এমন একটা কাজ করতে পারলি আমি বিশ্বাসই করতে পারিনি। এ মাধ্যেই ইরা সেখানে উপস্থিত হল। ইরা, শাফিনকে, লোকটা যার সাথে তুমি এভাবে কথা বলছ, আর উনি বা কেন তোমার সাথে এমন বিহেভ করছে? শাফিন, ইরা, ভালোভাবে কথা বল। উনি আমার বড় ভাই শাওন। ইরাকে দেখে শাওনের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তার সামনে একটি মেকআপের স্তূপ দাঁড়িয়ে আছে। এই মেয়েটির কারণে তার ভাই আজ বিপথে।
এবার শাওন ইরাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। মেয়েটিকে দেখেই একটা জঘন্য ফিলিংস আসে। শাওন সাফিনুর উদ্দেশ্যে বলল, শাওন, এই তোর ইরা যার কথা এতক্ষণ বলছিলি, তুই একে অনুর সাথে তুলনা করছিস? শোন ভাই, মানুষের চেহারা দেখলেই তার ক্যারেক্টার সম্পর্কে মোটামুটি ধারণা করা যায়। আমার কাছে ভালো চোখের ডাক্তার তারের নম্বর আছে, একবার ওনার সাথে কথা বলে নিস চোখটা ঠিকঠাক জায়গায় আছে কিনা। পার্টিতে থাকার ইচ্ছাটাই মরে গেছে বলেই শাওন হলো রুম ত্যাগ করল। সে তার বন্ধুর ছোট ভাইয়ের বার্থডের ইনভিটেশনে এসেছিল, সেখানে তার শাহিনের সাথে দেখা। মা তাকে শাফিন আর অনুর ব্যাপারে সব বলেছেন, তিনি প্রচুর কান্নাকাটিও করেছেন। শাওন ও অনুকে নিজের বোনের মতো ভাবত, খুব মিষ্টি ছিল মেয়েটা, কিন্তু তার ভাইয়ের যে কি হলো কে জানে। চকচক করলেই সোনা হয় না, তা তার অজানা নয়। আর এইদিকে ইরা ফুঁসছে শাফিনের সামনেই তার ভাই তাকে অপমান করে গেল আর সে কিছু বলল না। ইরা, তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভাই আমাকে এতগুলো কথা বলে গেল, যাতা কমেন্টস করে গেল, আর তুমি কিছু বললে না। শাফিন, প্লিজ ইরা, সে আমার বড় ভাই, তাকে আমি কি বলতে পারবো? আর তাছাড়া ওরা অনুকে খুব ভালোবাসত, তাই ওর সাপোর্ট করছে। তুমি চিন্তা করো না, একবার আমাদের বিয়েটা হতে দাও, তারপর দেখবে তোমাকে আপন করে নেবে। ভাইয়ার মনে অনেক ভালো, আর মাও তোমাকে মেনে নেবে। মা এমনিতেও অনুকে বেশি পছন্দ করতেন না। আর অপমানের কথা বলছো তো? তোমার ফ্রেন্ড ও তো তোমার সামনে আমাকে অপমান করল, তুমিও তো একটা কিছু বললে না। ইরাকে এক হাত দিয়ে জড়িয়ে, এসব কথা বাদ দাও প্লিজ, রাগ করে থেকো না, নিজেদের মধ্যে রাগ করলে বিষয়টি আরও জটিল হয়ে যাবে। তার থেকে ভালো সবার সাথে পরিচয় হওয়া যাক। ইরাও শাফিনের কথায় সায় দিল। রাগ করে সে এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চায় না, তাই সে শাফিনকে তার বাবা মায়ের কাছে পরিচয় করাতে নিয়ে গেল। শাফিন সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলল। ইরার বাবা মাও খুশি। ইরা তাদের একমাত্র মেয়ে, সে যদি শাফিনের সাথে ভালো থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই। আর শাফিন ছেলেটাও তাদের কাছে ভালো মনে হচ্ছে। তারা 2 সপ্তাহ পর ইরা আর শাফিনের এঙ্গেজমেন্ট ঠিক করল, আর কয়েক মাস পর বিয়ে। ইরা তার বাবা মাকে শাফিনের প্রথম বিয়ের কথা বলল না, এড়িয়ে গেল। তারপর কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। বেশ হাসি আনন্দের মধ্যেই তাদের রাতটা কেটে গেল। ইরা তার বাবা মার সাথে চলে গেছে। সে আজকের রাতটা শাফিন সাথে কাটাতে চাইছিল, কিন্তু শাফিন কৌশলে মানা করে দিয়েছে। শাফিন রাত 2:30টায় এসে বাসায় ঢুকল, কোনোরকম কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ল। শরীর ক্লান্ত থাকায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। অনু লাল পেরে সাদা শাড়ি পরে হাঁটছে, সাথে হাতে হাত রেখে হাঁটছে শাফিন। পরনে তার সাদা পাঞ্জাবি। দুজনের মুখে হাসি। চারপাশে জবা ফুলের বাহার। হঠাৎই কোত্থেকে যেন এক ঝাঁক প্রজাপতি সাথে কারো ডাক্তার ভেসে উঠল। কেউ তাকে ডাক্তার ছে বাবা বাবা করে। পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে দৌড়ে তার কাছে আসছে। সেই হাত বাড়ানোর আগেই অনু তাকে কোলে নিয়ে পেছনে যেতে লাগল। শাফিন ধরার জন্য হাত বাড়ালো, তার পা নড়ছে না, এক জায়গায় থেমে আছে। অনু পিছিয়ে যাচ্ছে একটা অন্ধকারের দিকে বহুদূর। সে অনুকে চিৎকার করে ডাক্তার ছে, কিন্তু অনু শুনছে না। আস্তে আস্তে অনু বাচ্চাটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। শাফিন অনু বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল, সারা গায়ে ঘামের জর্জরিত। ঘড়িতে তাকিয়ে দেখি 4:30 আজান দিচ্ছে। সে শুনেছে ভোরের স্বপ্ন সব সময় সত্যি হয়। তাহলে এই স্বপ্নের মানে কি? আর বাচ্চা মেয়েটাকে? আর অনু তাকে কেন নিয়ে যাচ্ছে? এই স্বপ্নের মানে কি? সে খুব অস্থির হয়ে উঠল, কিছু ভালো লাগছে না তার। তার ভীষণ কষ্ট হচ্ছে।
তারপর সে শাওয়ার নিয়ে মসজিদে গেল নামাজ পড়তে, এতে যদি তার কষ্ট কিছু লাঘব হয়। বান্দার কষ্ট নাকি আল্লাহই ভালো বোঝেন। চলবে।